ভারতে চলছেই মসজিদ ভাঙার উৎসব। ইতিহাস আরও ভয়ঙ্কর যা বলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। যে যাই বলুক, ভারত তার নিজস্ব জেদে অটল। সরকার, দল, আইন সব কিছু কাজে লাগিয়ে রাষ্ট্রীয়ভাবেই চালিয়ে যাচ্ছে মসজিদ ভাঙার আয়োজন। সংখ্যালঘুদের ওপর তাদের নির্যাতন যেন প্রতিদিনের সাধারণ ভাত মাছ রুটির মতো। ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার ঐতিহ্যবাহী নুরি মসজিদের একটি অংশ ভেঙে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ১৮৫ বছরের পুরনো এই মসজিদটির পেছনের অংশ বুলডোজারের সাহায্যে গুঁড়িয়ে দেয়। স্থানীয় প্রশাসনের দাবি, মসজিদটি ২-৩ বছর আগে বেআইনিভাবে নির্মিত হয়েছিল। মসজিদের কারণে পাশের বান্দা বাহরিচ হাইওয়ের সম্প্রসারণ কাজও বাধাগ্রস্ত হচ্ছে। মসজিদের ব্যবস্থাপনা কমিটির প্রধান অবশ্য বলছেন, ফতেহপুরের লালাউলি শহরের নুরি মসজিদটি ১৮৩৯ সালে নির্মিত হয়, আর মসজিদের পাশের রাস্তাটি হয় এরও অনেক পরে। ১৯৫৬ সালে রাস্তাটি হয়েছিল। ফতেহপুর জেলা প্রশাসন বলছে, দখলকৃত জায়গার স্থাপনা সরিয়ে নিতে নুরি জামে মসজিদে একটি নোটিশ দেওয়া হয়েছিল। পিটিআইয়ের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, মসজিদ কমিটির পক্ষ থেকে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আদালত আগামী ১২ ডিসেম্বর পিটিশন গ্রহণ করবেন বলেও জানিয়েছে মসজিদটির ব্যবস্থাপনা কমিটি। ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফিন্যান্স অ্যান্ড রেভিনিউ অবিনাশ ত্রিপাঠী বলেন, মসজিদ কমিটি উচ্চ আদালতে পিটিশন দাখিল করেছে, কিন্তু সেটি এখনও শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। তিনি বলেন, আজ যে অংশটি ভেঙে ফেলা হয়েছে তা ৩ বছর আগে নির্মাণ করা হয়। মসজিদের মূল ভবনটি অক্ষত রয়েছে। ত্রিপাঠী জানান, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি রাস্তা মজবুত ও ড্রেন নির্মাণের জন্য কাজ শুরু করতে সরকারি জায়গা দখলমুক্ত করতে চেয়েছিল। এজন্য আগস্ট মাসে রাস্তার উপর দখল করে নির্মিত অবকাঠামো অপসারণের জন্য দোকানদার, বাড়ির মালিক এবং মসজিদ কমিটি সহ ১৩৯ জনকে নোটিশ দেওয়া হয়। তিনি বলেন, পিডব্লিউডি সমস্ত ভবনের দখলকৃত অংশ চিহ্নিত করেছিল। নোটিশ পাওয়ার পর দখলদাররা সেপ্টেম্বর মাসে স্থাপনা অপসারণ করেন। মসজিদ লাগোয়া দোকানের দখলকৃত অংশ ভেঙে ফেলে মসজিদ কমিটি। দখল করে তৈরি করা মসজিদের অংশ সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছিল তারা, কিন্তু তারা তা করেনি। বিগত কয়েক বছরের ইতিহাস থেকে জানা যায়, ভারতে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা চরমে পৌঁছেছে বলে উদ্বেগ জানিয়ে সরকারের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছিলেন দেশের কয়েক ডজন সাবেক আমলা। পশ্চিমবঙ্গের শ্রমিক মোহাম্মদ আফরাজুলকে রাজস্থানে পুড়িয়ে মেরে ফেলা, গোরক্ষকদের তাণ্ডবে পহেলু খান বা উমের খানদের মৃত্যু, কিংবা হরিয়ানায় কিশোর জুনেইদ খানকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা, এই জাতীয় বহু ঘটনার উল্লেখ করে তারা সরকারের কাছে এর প্রতিকার দাবি করেছেন। আর এই চিঠিতে সই করেছেন এমন ৬৭ জন, যারা সবাই কর্মজীবনে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু কেন এই সাবেক আমলারা এমন একটি চিঠি লেখার মতো বিরল পদক্ষেপ নিলেন? নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্যে লেখা এই খোলা চিঠিতে যারা সই করেছেন তারা প্রত্যেকেই ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ ও ফরেন সার্ভিসের প্রাক্তন কর্মকর্তা। সাবেক আমলা, কূটনীতিক বা পুলিশ অফিসাররা অবসরের পর একজোট হয়ে সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন, এমনটা ভারতে খুব একটা দেখা যায় না। কিন্তু এই উদ্যোগের অন্যতম প্রধান কারিগর ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্য সচিব অর্ধেন্দু সেন বলছিলেন, সরকারের নীরবতাই তাদের বাধ্য করেছে এই ধরনের চিঠি লিখতে। সেন জানাচ্ছেন, প্রথমে তারা ৮-১০ জন মিলে ২০১৭ সালের জুন মাসে সরকারকে এই বিষয়ে একটি চিঠি লেখেন। পরে দেখা যায় প্রতিরক্ষা বাহিনীরও শখানেকেরও বেশি সাবেক কর্মকর্তা একই ধরনের একটি চিঠি প্রস্তুত করেছেন। তখন থেকেই দুই গোষ্ঠী হাত মিলিয়ে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি নিচ্ছেন। আসলে গত ২-৪ বছরে যেসব কাণ্ডকারখানা চলছে তাতে আর চুপ থাকা যাচ্ছে না। আমরা আমাদের কাজ করছি, যদিও সরকারের কাছ থেকে কোনো সাড়া পায়নি। তবে বহু লোক আমাদের অভিনন্দন জানাচ্ছেন, সমর্থন করছেন, বলছিলেন সেন। ভারতে মুসলিম খ্রিস্টানদের মতো সংখ্যালঘুরা যেভাবে ক্রমাগত আক্রান্ত হচ্ছেন, সেটাই যে এই চিঠিতে সই করতে তাকে প্রণোদিত করছে,
বিবিসি বাংলাকে স্পষ্টভাবে তা বলছিলেন মহারাষ্ট্রের সাবেক পুলিশ প্রধান মিরন বরওয়ানকার। ইদানিং আমি অনুভব করছি সংবিধান যে সবাইকে নিয়ে চলার কথা বলে, এদেশে তা মানা হচ্ছে না। সংখ্যালঘু সমাজ যে অস্বস্তিতে আছে সেটা তো দেখাই যাচ্ছে। তাদের উপর হামলা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের সাহায্য করছে না। বেরওয়ানকার বলেন এই কথাগুলো। আমি এমন একটা দেশ দেখতে চাই যেখানে সব ধর্ম, সব জাতির সমান অধিকার নিশ্চিত হবে, কিন্তু সেটা আজকাল আর হচ্ছে না বলেই আমাদের এখানে সই করতে হলো। ভারতে সংখ্যালঘুদের ওপর হামলা আগেও ঘটেছে, কিন্তু এখন যেভাবে দোষীরা পার পেয়ে যাচ্ছে ও প্রধানমন্ত্রী পর্যন্ত নীরব থাকছেন, সেটাই আসলে সবচেয়ে উদ্বেগের, বলছিলেন অর্ধেন্দু সেন। তার কথায়, এখন মানুষে মানুষে যেভাবে বিভেদ তৈরি করা হচ্ছে, এই জিনিস আমরা ভারতে আগে কখনো দেখিনি। একের পর এক উদ্বেগজনক ঘটনা ঘটছে। তবে ঘটনাগুলো যত না আমরা তার চেয়েও বেশি উদ্বিগ্ন ওই সব ঘটনায় সরকারের প্রতিক্রিয়ায়। প্রধানমন্ত্রী পর্যন্ত এই সব ঘটনায় হয় নীরব থাকছেন, নয়তো দায়সারা জবাব দিচ্ছেন, বলেন সেন। সাবেক কূটনীতিক এবং বাংলাদেশ ও নেপালে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত দেব মুখার্জিও এই চিঠিতে সই করেছেন। সাম্প্রদায়িক বিভাজনের বিপদ নিয়ে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার পরও অবস্থার কোনো পরিবর্তন নেই, এটাই তার গভীর আক্ষেপ। পরিস্থিতির কোনো উন্নতিই নেই। আর যেভাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ তৈরি করা হচ্ছে, তার পরিণতি যে দেশকে কোথায় নিয়ে যাবে ভাবলে শিউরে উঠতে হয়, মুখার্জি বলেন। সংখ্যালঘুদের ওপর হামলার কোন বিশেষ ঘটনা তাকে বেশি করে নাড়া দিয়েছে? দেব মুখার্জি বলেন, সবগুলো ঘটনাই তো শকিং, এগুলো থেকে তো বাছবিচার করা যায় না। তবু বলবো, গত জুনে যেভাবে জুনেইদ ছেলেটাকে মারা হলো, ভাবুন, ঈদের বাজার করে ফিরছে একটা বাচ্চা ছেলে, তাকে যেভাবে কিছুতেই মানতে পারি না বলতে বলতে ধরে আসে মুখার্জির গলা। আসলে যে দেশে 16 বছরের এক সংখ্যালঘু কিশোরকে ছুরি মেরে ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়, তারপর আর কারোরই চুপ থাকা সাজে না, বলেন তিনি। কিন্তু রাষ্ট্র যে এই সাবেক সরকারি কর্মকর্তাদের আবেগ বা উদ্বেগের দাম দিতে প্রস্তুত, এখনও পর্যন্ত সরকারের দিক থেকে তেমন কোনো আভাস নেই। নিজের দেশে সংখ্যালঘুদের ওপর এমন নির্যাতনের বিবরণ বেমালুম চেপে যে মোদি বারবার বাংলাদেশ নিয়ে উদ্বেগ দেখাচ্ছেন। বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলমানরা ধর্ষণের পর হত্যা করেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহতের ঘটনার। রিউমর স্ক্যানার গেল শুক্রবার 6 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, এক্সে ভিডিও 5 লক্ষাধিক বার দেখা হয়েছে। সাম্প্রতিককালে ভারতের অনেক সংবাদ মাধ্যম ও সে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে বাংলাদেশের ঘটনাবলী নিয়ে নানা ভুয়া তথ্য, অপতথ্য ও গুজব ছড়াচ্ছেন। এর মধ্যে ভারতের ঘটনার ভিডিওকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা দেখা গেল। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত জুলাইয়ে ভারতের উত্তরপ্রদেশের একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শতাধিক নারী ও শিশু নিহতের ঘটনার। অনুসন্ধানে অভিনন্দন কুমার নামের একটি ইউটিউব চ্যানেলে গত 3 জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। হিন্দিতে লেখা ভিডিওটির ক্যাপশন ভাষান্তর করে জানা যায়, উত্তরপ্রদেশে হাথরাসে যাওয়ার সময় পদদলিত হয়ে 122 জন নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আরও অনুসন্ধানে চন্দ্রশেখর নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত 5 জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওর মিল রয়েছে। ওই অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একজন ভারতীয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট। পরবর্তী অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে 5 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, 2 জুলাই উত্তরপ্রদেশের ফুলরাই গ্রামে হাথরাস অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত 123 জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় সকলেই নারী ও শিশু। একই তথ্যে সে সময় সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম নিউজ 18 ও হিন্দুস্তান টাইমস। রিউমর স্ক্যানার বলছে, ভারতে পদদলিত হয়ে নারী ও শিশু নিহতের দৃশ্যকে বাংলাদেশে হিন্দু নারী ও শিশুকে ধর্ষণের পর হত্যা করার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। এভাবেই ভারতে সংখ্যালঘু জনগোষ্ঠীকে নির্যাতন করছে আর তাদের অপরাধ ঢাকতে ভূতের মুখে রাম নামের মতো করে অন্য দেশের পরিস্থিতি নিয়ে মায়ের চেয়ে মাসির দরদ বেশির মতো আচরণ করছে। ওই ভারতের বেহায়াপনার মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।
চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শক প্রিয়তার জন্য।